না না না, কেউ নেই, কেউ ছিল না। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি সেটা আমি যেহেতু এগুলো একটু রিপিট করতে হচ্ছে আমার, কারণ কিছু করার নেই, মানে তোমরা কেউ ছিলে না, অনলাইনে তাদেরকে আমি পাচ্ছি না। তো এরর কারেকশনের যেটা মেন, যেটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যেটা ফোকাস করে সেটা হলো ভার্বটা জেনারেলি ভুল দিয়ে দেয়। সাবজেক্ট অনুযায়ী তো আমাদের ভার্ব দিতে হয়। এবার ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা না দিয়ে ভাবটাকে একটু চেঞ্জ করা যায়, ভাবটা চেঞ্জ করে দেওয়া হয় ইচ্ছে করে, যাতে ওই সমস্যাটা ছেলেমেয়েরা ফিল করে। তো এই সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের কিছু গ্রামারে অ্যাজ সাচ বা ভোকাবুলারি অ্যাজ সাচ নিয়ম তো হয় না, তবু আমরা একটু প্র্যাকটিস করবো আর কি, যাতে আমাদের একটু আইডিয়া গুলো আসে যে কিভাবে ভুলগুলো হয়, বা জেনারেলি আমরা ভুলগুলো কিভাবে করি। এবার আমি অলরেডি 1 ঘন্টা 10-15 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিছু প্র্যাকটিস করে দিলাম। সেগুলো জানতে পারলে আমার একটু সুবিধা হতো। যাই হোক, তাহলে আমাকে আবার প্রথম থেকেই করতে হচ্ছে আর কি। যেটা খুব সহজ করে যেটা হয় সেটা হলো, আমাকে যখন সিঙ্গুলার ভাব থাকবে, সিঙ্গুলার সাবজেক্ট, আমি জানি আমাকে সবসময় সাবজেক্ট এবং ভাব, এই ভাবটা যখন এগ্রিমেন্ট আমরা করব, মানে এগ্রিমেন্ট মানে হোয়াট ডু ইউ মিন বাই এগ্রিমেন্ট, আমরা এগ্রিমেন্ট বলতে কি বুঝি? একটা চুক্তি, isn't it? যে আমরা এটা ঠিক ভুল এইরকম আমি একটা ঠিক করে নিচ্ছি এরকম। তাহলে আমি যখনই আমি একটা কিছু একটা সেন্টেন্সের ভাব দেবো, আমাকে সাবজেক্টটা দেখে আমাকে ভাবটা দিতে হবে। এইটা একটা ব্যাপার। Will I repeat what I had already taught? মানে what you people suggest, or will I continue from what I had done already? File, আমাকে হেল্প করো তো। আমি একটা ক্লাস তো অলরেডি নিয়েছি, যেগুলো নিয়েছি সেটা থেকে ক্যারি করার তো আমরা এখানে সবাই নতুন। চাপে আমি সেইভাবে ভেবেছিলাম যে যেগুলো পড়ি সেগুলো পড়ানোর কথা নয়। অঙ্কুর বলে একটা ছেলে থাকে। ও আচ্ছা, আমার ওটা ভিডিও। আচ্ছা আচ্ছা, একটা একটা সলিউশন, দেয়ার ইজ এ সলিউশন। ওই রেকর্ডিং হয় যে ভিডিও গুলো, মানে যেগুলো আমরা অলরেডি পড়েছি, তাহলে বোধহয় এটার আমি আই উইল গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন। আমি এই জন্য ক্লাসে ঠিকঠাক করতে পারছি না যে সলিউশন কি হয়েছে, কারণ তোমরা 4 আর 3 আর 7 5 জন, বা অনলাইনে যদি আরো একজন দেখি কেউ নতুন হয়েছে, তাহলে তাদের কি হবে, এটা সলিউশন ইজ হয়েছে ফাইনাল। ওই জন্যই দিয়েছিলাম যে ইউ উইল বি প্রোভাইডেড দ্য ভিডিওস অফ দ্য লাস্ট ক্লাস। এটা একটা উপায়, যে লাস্ট ক্লাসের ভিডিও একটা দেখো, ওটা একটু পরিষ্কার দেখে নিও। তো আই উইল কন্টিনিউ ফ্রম হোয়াট আই হ্যাড অলরেডি ডান। সেটা কন্টিনিউ করতে গেলে যেটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই, সেটা হলো যেটা বললাম, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে তোমাকে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ করতে হবে, ভার্বগুলো পাল্টাতে হবে। সেটা জেনারেলি সবথেকে সহজ যেটা নাম্বার, সেটা হলো এ ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার এন্ড পারসন। এই যে আমরা এই কম্পিটিটিভ পরীক্ষায় গ্রামারের ক্ষেত্রে একটা খুব সহজ বলো বা কঠিন বলো, যে জিনিসটা হলো সেটা আমরা ধরে নিই মোস্ট অফ ইউ হ্যাভ পাস্ট গ্রাজুয়েশন, isn't it? Or in your graduation, isn't it? বেশিরভাগ হয় গ্রাজুয়েশন, বেশিরভাগ কন্টিনিউ পাঠ করে দিয়েছো বা গ্রাজুয়েশন করছো। এবারে ইংরেজির ক্ষেত্রে একটা মজা হলো, এখানে নতুন করে আমাদের কিন্তু কিছু শেখানো, এটা প্রথম দিনই বলেছিলাম, নতুন করে শেখানো নেই, in the sense that the grammar that you have been already taught in your school, especially school grammar. হাই সেকেন্ডারি তো নতুন গ্রামার শেখার আমি স্কুল সিলেবাসের সঙ্গে খুব একটা ওতপ্রোতভাবে আর জড়িয়ে নেই, একসময় অনেক 8-10 বছরের গ্যাপ হয়ে গেছে। তবুও যতটুকু জানি, নতুন করে গ্রামার শেখার আর কিছু থাকে না। ওই তুমি ক্লাস 2 পর্যন্ত যেটা বললে, সো ক্লাস 5 to 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে গ্রামার গুলো পড়েছো, ওই জন্য আমি বলি সবাইকে বাড়িতে গ্রামার বইগুলো কখনো বিক্রি করতে নেই, ফেলে দিতে নেই। এই আমি যে গ্রামার বইটা ধরে পড়াই, সেটা কিন্তু হাই স্কুল গ্রামার, স্কুলের গ্রামার, বুঝতে পারছো? তাহলে ওই ওই গ্রামার বই যেগুলো অলরেডি তোমরা শিখেছো, সেগুলোই কিন্তু আমরা রিভাইজ করি। মানে আই ক্যান নট অর নো ওয়ান ক্যান টিচ ইউ এনি নিউ থিং। এটা কম্পিটিটিভ ইংরেজির ক্ষেত্রে নতুন কিন্তু কিচ্ছু নেই, যা কিছু শেখানো, যা কিছু বলার সব কিন্তু ইউ হ্যাভ অলরেডি ডান দ্যাট। এবার টেকনিক্যালি একটু আলাদা ভাবে হয়তো আমরা দেখাবো, বাচ্চা কোন পরীক্ষার ক্ষেত্রে কি হবে, সেগুলো আমরা একটু আলাদা ভাবে করাবো, এইটুকুই চাই।
আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এটা বেসিক থিং যেটা আমি যেটা শুরু করেছিলাম, একটা ভাবটাকে তোমাকে সাবজেক্টের নাম্বার এন্ড পার্সন অনুযায়ী তোমাকে ভাবে, যেটা আমি ভিডিও দেখে, মানে একটা সাবজেক্টের নাম্বারও হয় আর পার্সনও হয়। নাম্বার পার্সন জানো, এটা খুব সহজ জিনিস, খুব পরিষ্কার। নাম্বার আমরা জানি সিঙ্গুলার প্লুরাল যেগুলো হয়, পার্সন আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। So the subject that you have, so whenever you have a sentence to be corrected, or যেখানে তোমার to have you have to fill up a particular sentence, so your eyes will be on two things on a sentence. Sentence যত বড় হোক না কেন, sentence যাই হোক না কেন, তোমার তোমার চোখ কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা মানে কে কতগুলো পারলো সেটা বড় কথা না, কে কত তাড়াতাড়ি ঠিক থাকবে, তাই না? টাইম ম্যানেজমেন্ট ইজ a very essential factor in competitive exam. So your eyes will be in uh, two things of a sentence. The most important one of a sentence, subject and verb. So keep your eye on these two things. Subject কি আছে, এটা ভাব, তো এটা হবে না, এটা হওয়া উচিত, এই জিনিসগুলো তোমাকে, বাকি সেন্টেন্সে তুমি একবার পড়লে আর বাকি সেন্টেন্স তুমি দেখলে, you will give your whole concentration on these two things. তোমার পুরো concentration থাকবে এই সাবজেক্ট ভার্ব। আমি আগের দিনে ওই ভিডিওটা ধরে দেখে নেবে, সজেন্দা নিশ্চয়ই শেয়ার করে দেবে, আর সাথে দেখিয়েছি। তারপরে থেকে আমি একটু চেষ্টা করি। If the subject is if there is the, এটাও দুটো গ্রামাটিক্যাল টার্ম আমি করাচ্ছি, দেখো, একটা বলি জিরান আর একটা তোমার ইনফিনিটিভ। এগুলো সব আমরা শিখেছি। এবার প্লিজ কেউ আমাকে যদি বলো, মানে ইফ ইউ নো দিস সর্ট অফ থিং, হোয়াট ইজ আ জিরান এন্ড হোয়াট ইজ অ্যান ইনফিনিটিভ, জিরান কি আর ইনফিনিটিভ যদি আমাকে বলো, আমি তারপর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব বা কিভাবে কারেকশন হয় এখানে সেগুলো আমি দেখাবো। এগুলো তো গ্রামারের বেসিক থিংস, এগুলো আমাদের একটু একটু জেনে রাখতে হবে। জিরানটা কি আর ইনফিনিটিভটা কি আমাকে বলো। পার্টিসিপল ইজ আ ডিফারেন্ট থিং। পার্টিসিপল ভার্বের সঙ্গে, হ্যাঁ পার্টিসিপল যেমন একটা ভার্ব, যেরকমটাও একটা ভার্ব, কিন্তু ও ঠিকই বলেছে, এটার নাম কি? তো জিরান্ডের it has double action, it works verb as well as noun, এইটুকু মাথায় রাখো। জিরান্ড works in two different kinds of way। একটা হলো জিরান্ডটা ভার্ব হিসেবে কাজ করে, I will give an example. বা যদি একটা অন্য এক্সাম্পলও দেওয়া যায়, আমি জিরানটা অলরেডি বলেছি, it works both as verb plus noun, এইটুকু মাথায় রাখো। জিরান ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে। এবার এই যে সেন্টেন্সটা আমি দিলাম, দেখো, রিডিং ইজ আ গুড হ্যাবিট, এখানে এটাকে আমি জিরান বলছি। এটা ভার্ব কেন? খুব সহজ, কারণ ওটা রিড কথাটা থেকে, দেখো রিডটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা ওটা জিরান করেছি। ভেরি গুড, এটা নিয়ে কথা। আচ্ছা এবার আমাকে বলো এটা নাউন কেন, এটা আমাকে একটু কে বুঝিয়ে দিতে পারবে আমাকে বলো। why it acts as a noun, how does it act as a noun, এটা নাউন হিসেবে কিভাবে কাজ করে? ভেরি গুড, সেটাও ঠিক বললো যে স্যার এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। রিডিং ইজ আ গুড হ্যাবিট, so if you ask the question what is the good habit, reading, so as the word reading acts as a kind of subject, so we can assume that it acts as a kind of noun. তাহলে জিরানটা বোঝার কোনো অসুবিধা থাকবে না। জিরানকে বললাম দুটো রকম ভাবে কাজ করে, ভার্ব হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করবে। নাউন হিসেবে কেন কাজ করে সেটাও দেখলাম, কারণ it acts as a subject, that's why it is জিরান। এটা জিরানটা হয়ে গেল। ইনফিনিটিভটা সোজা, ইনফিনিটিভ is the base form of verb,
তাই না? প্রিসিডেড বাই টু, টিও, এটা আমরা সবাই জানি। ভার্বের আগে টু বসে সেটা ইনফিনিটিভ করি। আমি ডেফিনিশন লিখে দিলাম, ইজ দ্য বেস ফর্ম অফ এ ভার্ব। বেস ফর্ম ইন দ্য সেন্স দ্যাট আমরা জানি we have three forms of verb: present, past, past participle. We often use the base form in infinitive, and it is generally preceded by to. Preceded one which comes before. Okay. Grammar and vocabulary both are very important part in competitive exam. Grammar আমরা এইভাবে শেখাচ্ছি বা পড়ে যেতে পারি, প্র্যাকটিস করতে পারি। And vocabulary, what is vocabulary? Vocabulary is the number of words you know. Okay. The more words, সেটারও অনেক টেকনিক রয়েছে, অনেক পড়ার উপায় রয়েছে। I have suggested to have a kind of English newspaper, at least the Sunday newspapers daily, so that you can read the Sunday newspapers throughout the week. কোনদিন খবরের কাগজ না নিয়ে একদিন অন্তত ইংরেজি একটা নিউজপেপার না হলে আমরা এটা, how do we acquire a kind of language? English is a kind of language like others. তো আমরা বাংলা এত কথা জানি, বাংলা এত বলতে পারি, বাংলা এত শব্দ জানি, ইংরেজি জানি না কেন? Because we don't have that kind of exposure as we have in Bengal. আমাদের বাংলায় যে ভাবে বা যে পরিমাণ এক্সপোজারটা রয়েছে সেটা আমাদের ইংরেজিতে নেই। So we need to have more exposure in English. ইংরেজিতে এক্সপোজারটা আমাদেরকে বাড়াতে হবে। সেটারও উপায় আমরা বারবার বললাম, বাংলা গান না শুনে ইংরেজি গান শোনো, বাংলা সিনেমা না দেখে একটু ইংরেজি সিনেমাও দেখো, বাংলা খবর না শুনে একটু ইংরেজি খবর শোনো, বাংলা পেপার না পড়ে একটু ইংরেজি খবর, ইংরেজি পেপার পড়ো। These are very ordinary habits that we often suggest to our students. আমরা সমস্ত স্টুডেন্ট, কলেজের ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়েদের যারা দেখে একটু ইংরেজিতে ভালো বা একটু ইংরেজি পড়তে যেতে, সবাইকে বলি তোমাদেরকেও একই সাজেশন দিই। এবার ইটস নট দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি 3-4টে উপায় মাধ্যম দেখালাম তোমাকে। ইটস নট দ্যাট হাউ টু গ্রো ইউর ভোকাবুলারি, হাউ ইউ এনরিচ ইউর ভোকাবুলারি। 3-4টের মাধ্যমে আমি বললাম যে ইটস নট দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এবার পেপার পড়তে গেলে বা দেখতে গেলে আমরা ধরে নিতে হয়। এবার যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষাগুলো, মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ, পিএসসি তোমাদেরকে একটা ডেসক্রিপটিভ পেপার থাকেই তো, তখন তোমাকে ইউ উইল বি গিভেন সাম আনসিন প্যাসেজ, সেখানেও ভোকাবুলারি চলে আসছে। It's not that you will have only antonym, synonym and other grammatical parts to enrich your vocabulary. তুমি যখনই কোনো মেন্স পরীক্ষা করবে তখনও তোমাকে কিন্তু ভোকাবুলারির উপর একটা বড় পার্ট থেকে যাবে। তো এইগুলো তোমাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে গ্রো আপ করতে হবে। এগুলো কিন্তু ইটস এ প্র্যাকটিস দ্যাট ইউ ক্যান ফলো ইন ইউর হোম। ওকে। আর ডিকশনারি থাকে, গুগল থাকে, সবকিছু থাকে, মানে দেখা যায়। এবার একটা মানে, তুমি একটা সেন্টেন্সের মানে সমস্ত ওয়ার্ডে না বুঝলেও, if you understand 75% of the particular sentence, you could grasp the other word. This is the fruits of a very good knowledge in vocabulary. তুমি একটা সেন্টেন্সের 75% সব না জানলেও অনেক কিছু জেনেও বাকিটা তুমি ক্র্যাক করবে। So I will back in grammatical form. তো vocabulary গুলো এটাও মাথায় রাখো, কিন্তু সাইড বাই সাইড vocabulary একটা বড় পার্ট আছে কম্পিটিটিভ এক্সাম। এগুলো একটু মাথায় রাখো। এই যে হ্যাবিটস গুলোর কথা বলছি, এগুলো ডে টু ডে প্রতিদিন আমাদের পক্ষে the atmosphere, the locality, the neighborhood in which we are living, সেখানে it's really difficult to grow one's vocabulary, but it's a kind of slow habits that you will have to follow. ছোট ছোট করে অভ্যাসগুলো তৈরি করতে হবে। প্রথম দিনই বলেছিলাম, আজকে কেউ নেই, আজকে আবার বললাম, অপরের দিন থেকে আবার যদি সব নতুন হয়ে আসছে, আবার তাদেরকে I will repeat these sort of things. Okay, so please follow these sort of things. We can help you out if you face some kind of problem. যে প্রবলেম গুলো, যেগুলো প্র্যাকটিস গুলো বললাম সেগুলো করো, সেগুলোতে অসুবিধা হলে you can complain to us, we can suggest something new, but unless you practice it out, we can never help you. ওকে। তো ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ভোকাবুলারিটাও একটু সিরিয়াসলি নাও, কারণ আলটিমেটলি আমি তো এই বাংলা, এই ইংরাজির ক্ষেত্রে ইটস নট দ্যাট কম্পিটিটিভ পরীক্ষায় ইউ উইল নেভার ফলো আ কাইন্ড অফ সাজেশন, আমি 100টা অ্যান্টোনিম দিয়ে দেবো, 100টা সিনোনিম দিয়ে দেবো, সেগুলোর মধ্যে থেকে আসবে। ইটস নট দ্যাট, এমন হয় না। The more words you will learn, the more fruitful you will be in your
এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এগুলো একটু মাথা। তো আমি যেটা এবার ফিরে আসি, জিরান্ডা ইনফিনিটিভ আমি বললাম বেস ফর্মে ভার্ব প্রিসিডেড বাই টু। কারণ আমার যখনই এই দুটো সাবজেক্টে থাকে এই জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, তখনই ভার্বটা সিঙ্গুলার হয়। সো ইনফিনিটিভটা একটু দেখাবো, ভেরি ইনফিনিটিভটা একটু সহজ বলে আমি দেখাইনি, তো ইনফিনিটিভ দেখা। To learn English. আমি দুটো জিনিস বলেছিলাম ইনফিনিটিভ ক্ষেত্রে, একটা হলো এটা বেস ফর্ম ব্যবহার করে, আর একটা হলো ইট ইজ অফেন প্রিসিডেড বাই, অফেন না জেনারেলি প্রিসিডেড বাই টু। এটা ইনফিনিটিভ নিয়ে আলাদা করে দেখানোর বলার কিছু নেই, সেই জন্য আর আমি ইনফিনিটিভ দেখালাম। এবার আমরা উই শুড রিড। আচ্ছা, যেটা বলার মানে আমরা ফিরে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। whenever you have subjects like when you have gerund and infinitive in subject, okay, so in that particular sense you will the verb will be singular, এটাকে মাথায় রাখো। whenever you have gerund and infinitive, gerund already I have taught, infinitive সেটা আমি বললাম, এগুলো না বলতে পারি তখনই তুমি কিন্তু ইনফিনিটিভ আর জিরান্ড থাকলে তোমার যে সাবজেক্ট যেটা থাকবে সেখানে ভার্বগুলো কিন্তু সিঙ্গুলার হবে। তো এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, এটা তোমাকে একটু মাথায় রাখতে। এক্সাম্পল, example already the sentences that I have given is an example. এটা ইনফিনিটিভ না? ইনফিনিটিভ তো এক্সারসাইজটা বেস ফর্ম অফ ভার্ব, আর এদিকে টু রয়েছে, তাহলে এটা ইনফিনিটিভ, এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আমি বলেছি যখনই ইনফিনিটিভ বা জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন তোমাকে সবসময় সিঙ্গুলার ভার্ব ক্যারি করতে হবে। ওকে, তো সিঙ্গুলার ভার্ব এখানে কি হবে? বিভাব মানে কি হয়? বিভাবটা বিভাব কি? অ্যামিজার, ইজন্ট ইট? তো এখানে যেহেতু বললাম সিঙ্গুলার, তাই এখানে I will give an example of gerund and then move into other verbs. Read the sentence. Reading the newspaper. Reading the newspaper, gerund, isn't it? So, what I have said, if you have infinitive and gerund as the subject of a particular sentence, you should follow or you should give singular verb. Okay.
So verb will be forwarded as singular subject. So we are dealing with subject verb agreement. So a verb agree. A verb must agree with the subject in that particular sense. Here also, you will have to give singular. You have to treat that particular subject as singular. So what you should give in the blank? Reading the newspaper. সিঙ্গুলার ভাব দিতে হবে, তো ওখানে কি হবে? কি হবে? Reading the newspaper. This is the subject. And the subject is জিরান। তো সিঙ্গুলার সাবজেক্ট এখানে কি করবে? কিন্তু এখানে সিঙ্গুলার সাবজেক্ট দিলে কি হবে কি? কি হবে? তোমাদের টেন্স ক্লাস শেখাচ্ছেন না? কোন স্যারের টেন্স পড়াচ্ছেন না? ওই স্যার পড়াচ্ছেন। এসব দেওয়া হয়নি মানে আগে সব দেওয়া হয়েছে। তুমি এখন কি করছো? টেন্স শেষ হয়েছে? লামিয়ার এটা নিয়ে কারো কিছু বলার আছে এই ডিরান্ড আর ইনফিনিটিভ নিয়ে? So we will move into the next part. পরের পার্টে আমরা মুভ করব। আচ্ছা intervening phrases, additives. We are dealing with subjects. But এর আরো একটা নাম রয়েছে parenthesis. These three are the same things. এগুলো সবই একটাই জিনিস, সেটা হলো it speaks about a little more bit about the subject. সাবজেক্টের সম্পর্কে একটু বেশি করে দেয়া, একটু বেশি করে বলা, এবং যেটা দেখে আমাদের মনে হতে পারে এটা সিঙ্গুলার সাবজেক্ট নয়, কিন্তু এই জিনিসগুলো থাকলে তুমি এগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করবে। ওকে, সাবজেক্টের সঙ্গে কিছু কিছু ফ্রেজ থাকে, যেমন আমি বলি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড উইথ we as well as সাবজেক্টের সঙ্গে হ্যাঁ ইন্টার একটা আর একটা ভি, intervening. These are the same thing. Intervening phrases, phrase which adds, additives, একই জিনিস যেটা অ্যাড করে, সাবজেক্টকে একটু বড় করা, সাবজেক্টকে একটু অ্যাড করে দেয়া, বা প্যারে, এটাকে আরেকটা গ্রামাটিক্যাল টার্ম হলো প্যারেনথিসিস। বুঝতে পেরেছো? এগুলোর কাজ হলো ইট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট, extra information about the subject. It provides extra information about the subject, but it doesn't influence the verb. এটা সাবজেক্টের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয়, কিন্তু ভাবটাকে ইনফ্লুয়েন্স করে না। এইগুলো উদাহরণ দিই আমি। এগুলো দিয়ে অ্যাড করা হয়, সাবজেক্টের পরে এই জিনিসগুলো থাকে, তাহলে এগুলোকে আমরা ওই
এই ফ্রেজগুলো প্যারেনথেসিস বলে বা আমরা চিনতে এগুলো দিলে তুমি চট করে চিনতে পারো যেগুলো অ্যাডিটিভ। এর জন্য আমার ভাবের কোনো পরিবর্তন হয়। হ্যাঁ বল। বাংলাতে কথা বলতে ইংলিশে কথা বলতে আচ্ছা মানে ইংরেজিতে বলার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা আমি একটু বলি আমার আমার লিখে নিয়ে এক বলি। লিখে নাও আমি কথা বলি। এটা প্রথম ক্লাসে এই একই জিনিস আমি বলেছি। জেনারেলি আই টিচ ইন কলেজ, বুঝতে পেরেছো? আমি কলেজে পড়াই তো, মানে আমাদের স্কুলের এই সমস্ত ব্যাপারটা পড়াতে হয়। কলেজে পড়ানো মানে আমাকে ওই আগে অনার্স পাস ছিল, এখন এগুলো হয়েছে। সবাই কলেজে পাস করেছো না? কলেজে আছো অনেক, অলরেডি পাস আউট, মানে কলেজে পড়ছো কেউ আছো? তাহলে ও এখন বুঝতে পারবে নতুন এনইপি এসছে, মেজর মাইনর চলে এসছে, অনার্স গ্রাজুয়েশন গুলো চলে এসছে। তো আমাকে কলেজে তো এইটাই পড়াতে হয়। তো আই ট্রাই মাই ভেরি বেস্ট সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদি অসুবিধা হয় তো আমাকে বলবে। It will be very difficult for me to teach everything in Bengali. মুশকিল হয় আমার পক্ষে। পুরোটাই বাংলাতে পড়িয়ে যা আমাকে আমি চেষ্টা করবো, যখনই যেখানে অসুবিধা হবে বা আটকাবে সঙ্গে সঙ্গে আমাকে ধরবে। হ্যাঁ এটা আমাকে আমি চেষ্টা করবো পুরোটাই বাংলাতে পড়া। আমি বললাম এই 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 ফ্রেজ গুলো সাবজেক্টের সঙ্গে অ্যাড থাকে, as well as with, along with, বুঝতে পেরেছো? এগুলোকে প্যারেন্থেটিক্যাল বলা হয়, কিন্তু এগুলো অ্যাড থাকে, কিন্তু that doesn't mean that it will influence the verb. সাবজেক্ট যেমন হবে সেই অনুযায়ী আমি ভার্বটা দেব, সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা আমাকে দিতে হবে। এগুলো থাকা মানে এর জন্য কিন্তু আমাকে ভার্বের কোনো পরিবর্তন হবে না। আপনাকে দে উইল নেভার ইনফ্লুয়েন্স দ্য ভার্ব। আমি এটাই বোঝানোর চেষ্টা করি। প্যারেন্থেটিক্যাল, প্যারেনথেসিস, অ্যাডিটিভস বা ইন্টারমিনিং ফ্রেজেস, এই শব্দগুলো as well as with, along with, এগুলো সাবজেক্টের সঙ্গে অ্যাড করা হয়। এগুলো সাবজেক্টের সঙ্গে অ্যাড করা হয়, that doesn't mean that, এটা বোঝায় না যে এগুলোর জন্য ভার্বটাকেও ইনফ্লুয়েন্স হবে। তুমি তাহলে ভার্বটা আদি সাবজেক্ট যেটা একটা সেন্টেন্সে সেটা অনুযায়ী ভার্ব হবে, এগুলো যেমনই যাই থাকে। এবার এই সেন্টেন্সটা পড়ি, আমার কথাটা অনেকটাই বুঝতে পারবে। The house along with the furniture dash on sale. এবার দেখো আমার এখানে কিন্তু এইটাকে আমি অ্যাডিটিভ বলছি বা প্যারেনথেসিস বলছি। The house along with the furniture on sale. এবারে জেনারেল টেন্ডেন্সি কি দেখো, একটা সাবজেক্ট যদি এইটা যদি সাবজেক্ট হয়, the house along with the furniture, can it be anywhere singular? এটা আমাদের সমান মনে হবে, কিন্তু একটা জিনিস কি করে হবে, হাউসটা আবার বাড়ির যত ফার্নিচার আছে সবগুলো অবভিয়াসলি প্লুরাল হওয়ার কথা। কিন্তু যেহেতু আমি এটা বললাম প্যারেনথেসিসের নিয়মই হলো whenever you have these sort of things along with, as well as with, এইগুলো এই অংশটাই আমার প্যারেনথেসিস বা অ্যাডিটিভ। আমার কিন্তু সাবজেক্ট কিন্তু এটা না, এটাই তোমার অ্যাডিটিভ বা এটাই প্যারেনথেসিস। আমার সাবজেক্ট কিন্তু এইটুকু, দা হাউস। তো শুধু ওইটুকুই সাবজেক্ট হওয়ার জন্য এইটা অনুযায়ী আমাকে ভার্বটা দিতে হবে। কিন্তু জেনারেল টেন্ডেন্সি, whenever you have that kind of sentence, তোমার যখনই ওইরকম একটা সেন্টেন্স চলে আসছে তখনই কিন্তু আমার মনে চলে আসবে এই এত কিছু জিনিস এখানে সিঙ্গুলার হবে। হাউস along with this furniture, তো অনেক কিছু, বাড়িটা বিক্রি হবে, বাড়ির সঙ্গে সঙ্গে যা কিছু আছে সব বিক্রি হবে। তো জেনারেলি দ্য টেন্ডেন্সি দ্যাট আমাদের ইচ্ছে হবে বা আমাদের মনে হবে যেটা কখনোই সিঙ্গুলার হতে পারে না, এটা অবশ্যই প্লুরাল, তাই না? তো এই প্লুরাল এইগুলো তোমাকে যখনই এই ওয়ার্ড গুলো থাকবে তোমার মনে হবে যেটা স্যার বলেছিল এটা প্যারেনথেসিস, এটা অ্যাডিটিভ, এটা সাবজেক্টকে অ্যাড করার জন্য, সাবজেক্টের সম্পর্কে আরেকটু বেশি ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
কিন্তু এটা কখনোই সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু ফিক্স। তাহলে এখানে কি হবে? এটা কিন্তু চট করে ধরে নিয়ে ঠিক করা খুব সহজ ব্যাপার না। প্যারেন্থেসিস নিয়ে কিন্তু আমাদের পরীক্ষা প্রায়শই থাকে, কনকারেন্ট টেন্ডেন্সি এটা থাকে ভুল করা হয়। হ্যাঁ, এবার ঘুরে গিয়েছি আমি ঢাকা বলবো না। পুরানো কেউ ক্লাসে এসছে দেখো তো অনলাইনে, তন্দ্রা ছিল। বললেন এটাও আমি আজকে করাবো। কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে এস থাকলেও সিঙ্গেল, এটা অন্য একটা নিয়মে করাবো। ম্যাথ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, আমি কিন্তু ওই সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ড ধরে সেটা এখন আমি আসছি। আমাদের একটা অ্যাডিটিভ রয়েছে, তাহলে এখানে জেনারেল টেন্ডেন্সি ম্যাথও আছে, ইংরেজি রয়েছে, কিন্তু সাবজেক্ট কিন্তু ওই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে ওগুলো কিন্তু সাবজেক্ট, ওগুলো অ্যাডিটিভ, ওগুলো প্যারেনথেসিস, ওগুলো ইন্টারভেনিং ফ্রেজেস, ওগুলো সাবজেক্টের সঙ্গে আরো কিছু ইনফরমেশন আমাদের দেয়, কিন্তু ওগুলো সাবজেক্ট সাবজেক্ট কিন্তু আমার নয়। তাই এখানে কি ধর আর বুঝতে পেরেছো? আর একটু শেষে উইথ সাবজেক্টের পরে দেখো উইথ দিয়ে আবার বাড়িয়ে the sheep with its crew, crew মানে what do you mean by crew? crew, new word, noun crew subject, noun pronoun. Crew actually members of the sheep, those people who live in sheep, তাদেরকে crew বলা। Okay, those people who walk in sheep, who live in sheep, তাদেরকে crew বলা। The sheep with its crew, এটা সিঙ্গুলার টু হবে, শিপটাই সাবজেক্ট, বাকিটা কিন্তু অ্যাডিটিভস, বাকিটা প্যারেনথেসিস। তাহলে with its crew এটা প্যারেনথেসিস, এটা অ্যাডিটিভ, এটা কিন্তু সাবজেক্ট না। আচ্ছা এবার এখানে কি হবে বলো তো? কি হবে যদি এটা ডিফারেন্ট প্রপোজিশন আছে, পাস্ট টেন্স, টেন্সটা কোন ওয়াজ, তোমাকে টেন্স শেখাচ্ছে আস্তে আস্তে নিশ্চয়ই এক্সারসাইজ হবে দেখবে। এটা কিন্তু পাস্ট টেন্স যেহেতু বিভাগ মানে অ্যামিজার ওয়াজ হয়, তাই না? তো তোমাকে টেন্স হলে যেটা টেন্স করাচ্ছে তোমাকে অ্যামিজার ওয়াজ হয়, তোমাকে বেছে দিতে হবে। এটা সেন্টেন্সে যেহেতু পাস্ট টেন্স এখানে কিন্তু অ্যামিজার হবে, ওয়াজ হয় না, তাই এটা ওয়াজ হয়। The sheep with its crew was gone. লস্ট এর জায়গাটা পুরো কম। আচ্ছা এখানে দেখি পড়ে
when there is either or, এগুলো তোমরা গ্রামারে করেছো, or neither nor before the subject, verb, you will put the verb with the nearer ones. কি বললাম ভালো করে শোনো। When you have either or neither nor before the subject, you will put the verb with or the verb agrees with the nearer. So subjects joined by or not or of different persons, you will give the verb or the verb agrees with the nearer one. এই দেখো এই either or neither nor এখানে মানে দুটোই কিন্তু সাবজেক্টের আগে বসে। I will very soon give an example. তো যখনই তাহলে দুটো সাবজেক্ট আমাকে থাকবে সেন্টেন্স লিখ, তুমি ভার্বটা দেবে কিন্তু নিয়ারার যেটা, মানে ভার্বটা যেখানে আছে তার কাছের যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী তুমি ভার্বটাকে এগ্রি করবে। তাহলে প্রথম দুটো এখানে দুটো সাবজেক্ট থাকবেই, এই ইদার অর নিদার নর এর ক্ষেত্রে তোমাকে দুটো সাবজেক্ট থাকবে, কিন্তু ভার্বের কাছের যে সাবজেক্ট আছে, হ্যাঁ ইয়েস, নিয়ারার টু দ্য ভার্ব, ভার্বের কাছের যে সাবজেক্ট রয়েছে, ইউ উইল পুট ইউর আইজ অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। খুব সহজ বাংলা করলে কি হয়, এক্স্যাক্টলি ইদার অর নিদার নর এগুলো ব্যবহার হয় এবং তখন সেন্টেন্সে দেখবে দুটো করে সাবজেক্ট থাকে। কারণ তুমি ব্ল্যাঙ্কটা যেখানে থাকবে সেই ব্ল্যাঙ্কের একদম নিয়ারেস্ট যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী তোমার ভার্বের চেঞ্জটা হবে। আই উইল গিভ এক্সাম্পল টু মেক ইট ভেরি ক্লিয়ার। কি বলার চেষ্টা করলাম, যখনই ইদার অর বা নিদার নর থাকবে তোমার একেবারে সাবজেক্টে যে যে ব্ল্যাঙ্কসটা যেখানে থাকবে তার পাশেই যে নিয়ারার সাবজেক্ট যেটা থাকবে, এখানে দুটো সাবজেক্ট রয়েছে, কিন্তু আমি বারবার বলছি এই সমস্ত গুলো যখন থাকবে কাছে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী তুমি ভাবটা পরিবর্তন বা ভাবটা সেটা অনুযায়ী তুমি দেবে। তাহলে এখানে আয়ের পরে কি হবে, either he or I, present tense the past tense, I am, present tense, I am, স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে দেবো। Your Windows license will expire soon. চন্দনা বললে? হ্যাঁ স্যার। চন্দনা একাই আছে। আমি এটা বললাম যখনই ইদার অর বা নিদার নট দিয়ে কোনো সেন্টেন্স থাকবে কারেকশন করার জন্য, এখানে ইদার অর নিদার নট এর ক্ষেত্রে ন্যাচারালি দুটো সাবজেক্ট থাকবে বা দুটো নাউন থাকবে। এটা তো খুব সহজ, তাই না? এটা তো বুঝতে পারছো। কারণ ইদার রাম অর শ্যাম, ইদার গোল্ড অর আয়রন, দুটো থাকবে। কারণ তুমি সাবজেক্ট কোনটা অনুযায়ী ভার্বটা দেবে, যে ভাবটার পরিবর্তন করছো বা যেখানে ব্ল্যাঙ্কস রয়েছে বা যেটা তোমাকে শোধরাতে হচ্ছে তার কাছের সাবজেক্ট অনুযায়ী ভাবটা। পরিষ্কার? আচ্ছা, তুমি যে সাবজেক্টটার কাছে ভাবটা রয়েছে সেই সাবজেক্টে তুমি ভাবের পরিবর্তনটা
দেখো আমি যেটা বললাম এখানে দেখো সেই একই নিদার নট ইদার ওয়ার্ডে দুটো সাবজেক্ট থাকবেই, ইউ আর ই। কিন্তু তুমি যে সাবজেক্টটা কাছে রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্বটা দিতে হবে, তাই না? তাহলে এখানে নিদার ইউ নট হি বি ভার্ব, আমি যা বলবো প্রেজেন্ট টেন্স হি ইজ। প্লুরাল সাবজেক্ট দিয়ে দিলে তো বলতে পারি। এই সেন্টেন্সটা দেখো, neither the boxes nor the cartoon, আর বিভাব বসাতে হবে, প্যাকড পাস্ট টেন্স রয়েছে তাই না? তাহলে নিশ্চয়ই আমার অ্যামিজার হবে না, ওয়াজ ওয়ার হবে। আচ্ছা তাহলে আমি কি বললাম, এখানে একটা জেনারেল টেন্ডেন্সি বক্সেস আছে, তার প্লুরাল হওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে, কিন্তু আমি ওইরকম কি আছে সাবজেক্ট আমি দেখবো না, আমার যে এখানে কারেকশনটা রয়েছে সেটার কাছে যে সাবজেক্টটা রয়েছে, এখানে কার্টুন কিন্তু সিঙ্গুলার, তাই কিন্তু ওয়াজ নেই। এইগুলো একটু মাথায় রাখবে। বলো। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছো তুমি? কটায় ট্রেন? হ্যাঁ হ্যাঁ, আর কারো ট্রেন আছে? হ্যাঁ। দুটো গ্রামাটিক্যাল টার্ম আর আমাদের আছে, একটা হলো কালেকটিভ নাউন, যদি কেউ জানো আমাকে একটু বলো। একটু বুঝিয়ে বলো। আর একটা হলো কিংবা টিম, অ্যাবস্ট্রাক্ট। উদাহরণ দিতে হবে। যেমন হচ্ছে লাভ। ভেরি গুড। আর অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্ট। অনেস্টি। হ্যাঁ অনেস্টি, কারণ এটা অদৃশ্য, এটা হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট মানে কি, মানে হুইচ ইউ ক্যানট টাচ, রাইট? দুটো জিনিস এখানে বললাম, একটা হলো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন ইজ সিঙ্গুলার, ওকে, সো দেন দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। কালেকটিভ নাউন মানে কি, মানে যেটা একসঙ্গে অনেক কিছু দল বোঝায়, মানে ইংরেজিতে কিছু কিছু শব্দ যেমন আছে বলতো, কালেকটিভ নাউন বাঞ্চ, টিম, তাই না? দেখ আমি লিখবো যেটাকে আমরা বলি ফ্লক অফ শিপ। সো এগুলো কালেকটিভ নাউন, মানে হয়তো তোমার অনেক জিনিস একসঙ্গে নিয়ে বোঝাচ্ছে, প্লুরাল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু যেহেতু এটা কালেকটিভ নাউন বলছে, এই কালেকটিভ নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। যেহেতু কালেকটিভ নাউন সিঙ্গুলার, ইট উইল অলওয়েজ ক্যারি সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারছো? এটা যেহেতু সিঙ্গুলার হওয়ার জন্য এর সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্বটা ক্যারি করবে। উদাহরণ দিই আমি কালেকটিভ নাউনের,
flock of sheep graze in the meadow. Graze মানে তোমার ওই চড়ে বেড়ানো, যেটা খাওয়া দাওয়া করা, এটাকে গ্রেজ বলে। আর মেডো মানে আমরা বুঝি কি বলতো, ভ্যালি, যেটাকে আমরা বলি উপত্যকা। তাহলে একদল শিপ ঘাস খেয়ে বেড়াচ্ছে ওই মেডোতে। তো আমি বলেছি এই ফ্লক কথাটা হয়তো কালেকটিভ অনেক বোঝায়, কিন্তু এই কালেকটিভ নাউন গুলো প্র্যাকটিক্যালি সিঙ্গুলার। এগুলো সিঙ্গুলার হওয়ার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ক্যারি ফরওয়ার্ড করে, তাই না? গ্রেজেস। আবার কোন সেন্টেন্সে যদি দেখো কালেকটিভ নাউনটাই প্লুরাল রয়েছে, ইট ক্যান বি কালেকটিভ নাউনটা প্লুরাল রয়েছে, যেমন এটা ফ্লক না, এটা ফ্লক না দিয়ে এই ফ্লকস অফ শিপ। কালেকটিভ নাউন যখন প্লুরাল হবে তখন কিন্তু তোমার ওটা প্লুরাল ভার্ব ক্যারি করবে। এই ডিস্টিংশনটা একটু মনে রাখো। কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার তখন তোমার ভার্বটা সিঙ্গুলার হবে, কালেকটিভ নাউন যখন যদি তোমার প্লুরাল হয় তখন কিন্তু ওটা তোমার ভার্বটা কিন্তু প্লুরাল করবে। তখন এই ফ্লকস অফ শিপ যদি হয় তখন কিন্তু গ্রেজেস আর হয়, প্লুরাল হয়ে গেল, সিঙ্গুলার ভার্ব ক্যারি করতে হবে। তাহলে গ্রেজ ইন দ্য মেডো, এইগুলো একটু মাথায় রাখো। যদি কালেকটিভ তোমার, you should give the verb or you should agree with the verb by observing on the collective noun. কালেকটিভ নাউনটা যদি সিঙ্গুলার থাকে তোমরা সিঙ্গুলার ভার্ব দেবে, আর যদি কালেকটিভ নাউনটা প্লুরাল থাকে তখন তোমাকে ওটা প্লুরাল ভার্ব দিতে হবে। আরেকটা কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। Abstract noun তোমরা উদাহরণ দিয়েছো। Abstract noun আমরা জানি which we cannot touch. Some words are there যেমন honesty, cleanliness, patience, intelligence, তাই না? এগুলো abstract, এগুলো বলা হয়। তো এগুলো সবসময় সিঙ্গুলার হয়, এগুলো সবসময় abstract nouns generally carry singular verb. ওকে, এই abstract noun মানেই তোমাকে এটা সিঙ্গুলার হিসেবে তোমাকে ট্রিট করতে হবে। আরো একটা টার্ম তোমাদের, তো কালেক্টিভ নাউন হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে এবং এটা দুটোই সিঙ্গুলার, এটাকে একটু মাথায় রেখো। They should be treated as singular. গ্রামার কিছুই নতুন না, সবই আমরা অলরেডি করেছি। বাড়িতে এগুলো পুরোনো গ্রামার বই আছে, সেগুলো বের করবে, সেগুলো খুঁজে বার করার চেষ্টা করো। এই যে টার্মগুলো আমরা করাচ্ছি সেগুলো একটু দেখার চেষ্টা করো, ওই টার্মগুলো, তাহলে তোমাদের কনসেপশনটা আরেকটু ক্লিয়ার হবে। ইনডেফিনিট প্রোনাউন, এটা আমাকে কে বুঝিয়ে দেবে। আমরা উই অল নো, প্রোনাউনটা আমরা সবাই জানি। ইনডেফিনিট প্রোনাউন, হি সি কিন্তু ডেফিনিট প্রোনাউন, হি সি দে। ইনডেফিনিট উদাহরণ দাও, এটাও তো ডেফিনিট। ইনডেফিনিট এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এইগুলোকে আমরা বলি, হ্যাঁ, যেগুলো নির্দিষ্ট করে যে প্রোনাউন গুলো বোঝায় না সেগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। আচ্ছা, দেয়ার আর ডিফারেন্ট ইনডেফিনিট প্রোনাউন্স আছে। এটা দুটো ক্লাসিফিকেশন রয়েছে। কিছু দেখবে এন্ডস উইথ ওয়ান, আরেকটা দেখবে ends with body।
উদাহরণগুলো তোমরা নিজেরাই দিতে পারবে। এগুলো যেমন ওয়ান এর শেষে, ওয়ান দিয়ে যেগুলো শেষ হয়, যেমন সামওয়ান, এনিওয়ান, তাই না, নো ওয়ান, এভরিওয়ান, আবার নো ওয়ান। তাহলে এগুলো সামবডি, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। আবার বডি দিয়ে যেগুলো শুরু হয় এগুলো তোমরা জানো, সামবডি, এনিবডি, নোবডি। এগুলো এর এর সঙ্গে যে ভাবগুলো হয় এগুলো সবই সিঙ্গুলার ভাব ক্যারি করে। They all carry singular verb. উদাহরণ দেবো। তাহলে এগুলো সবই সিঙ্গুলার ভাব ক্যারি করবে, বুঝতে পেরেছো? সিঙ্গুলার হওয়ার জন্য একটা সিন্স হবে। শেষে ওয়ান, খুব সহজ করে বলবো, শেষে ওয়ান আর শেষে বডি, এগুলো থাকা মানেই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, ভাবগুলো সবসময় সিঙ্গুলার ক্যারি করবে, এইটুকুই মনে রাখো। উদাহরণ আমি আর দিই। এবার আমরা একটা পড়াতে গিয়ে যে উদাহরণগুলো এলো সেগুলো একটু বুঝি। There are some nouns which are plural in form but singular in meaning. Plural in form but singular in meaning. কিছু নাউন আমরা পাই যেগুলো ফর্মটা আমাদের দেখলে মনে হয়, যেমন একটা উদাহরণ দিল তখন সেগুলো দেখলে আমার হয়তো মনে হয় প্লুরাল, কিন্তু মিনিং মানেগত দিক দিয়ে সেগুলো কিন্তু সিঙ্গুলার। যেমন এই ওয়ার্ডগুলো একটু মাথায় রেখো, প্লুরাল হবে, মানেটা দেখো, প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, তার মানেটা কি দাঁড়াচ্ছে?
দেখে প্লুরাল ইন ফর্ম মানে কি, আমরা দেখে হয়তো মনে হচ্ছে প্লুরাল, কিন্তু জিনিসটা কিন্তু সিঙ্গুলার। যেমন নিউজ, পলিটিক্স, পলিটিক্স, ওয়েজেস, মূল্য, এটাকে বলি আমরা। তাহলে তো কি করব? হ্যাঁ, সিঙ্গুলার শিপ, হ্যাঁ হ্যাঁ, শিপ, সেই ডব্লিউপি। হ্যাঁ, ম্যাথমেটিক্স বা আগে যেটা ম্যাথস কথা এলো, এগুলো দেখতে আমাদের কিন্তু প্লুরাল, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো সিঙ্গুলার ইন মিনিং। তো এগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার সবই সিঙ্গুলার হবে। আর একটা ইম্পর্টেন্ট plural noun, but since they denote some specific quantity or amount considered as a whole, the verb is generally singular. Plural noun, কিন্তু এরা বোঝায় স্পেসিফিক কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, বাট plural noun but specific quantity or amount, এটা হলে verb is generally singular. উদাহরণ দিন। এই যে ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করো, 15 মিনিটস একটা বিভাগ বসবে, ইজ বা কিছু একটা হবে, অ্যালাউড ফর এ স্পিকার। আমি কি বললাম, নাউনটা কিন্তু প্লুরাল, 15 মিনিট, এটা কোনো মতেই কখনোই কিন্তু সিঙ্গুলার হতে পারে না, ইজ হবে, প্লুরাল তো তবুও ইজ হবে। কেন? কারণ ইট ডিনোটস স্পেসিফিক কোয়ান্টিটি অর অ্যামাউন্ট। 15 মিনিটস এটা স্পেসিফিক করছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু নাউনটা কিন্তু প্লুরাল, এটা নো ডাউট, এটা কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ নেই যে 15 মিনিটস কখনোই সিঙ্গুলার নাউন হতে পারে না। কিন্তু যেহেতু এটা স্পেসিফিক্যালি করে দেওয়া হচ্ছে যে এটা ধরো ডিবেট চলছে বা কোনো আলোচনা সভা হচ্ছে, সেখানে বিতর্ক সভা হচ্ছে, সেখানে প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে 15 মিনিট করে ফিক্সড করে দেওয়া হয়েছে, ওই স্পেসিফাই করে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এইরকম ক্ষেত্রে প্লুরাল থাকা সত্ত্বেও কিন্তু সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, এগুলো এক্সেপশনাল, এগুলো থেকেই পড়ে। আরেকটা উদাহরণ দিই, allowed, 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 allowed for, হ্যাঁ ওটা আগেরটা।
আচ্ছা, আবার একই জিনিস দেখো 10 কিলোমিটার, এটা তো প্লুরাল, কিন্তু যেহেতু একটা আইডিয়া ডিনোট করছে এখানে, দেখো আইডিয়া হলো এই লং ওয়াক, এটা সিঙ্গুলার ভাব ক্যারি করে, এইগুলো একটু মাথায় রেখো। 10 কিলোমিটার এটা প্লুরাল, এটার মধ্যে আমাদের কারোর কোনো সন্দেহ নেই যে 10 কিলোমিটার কখনো সিঙ্গুলার হতে পারে, কিন্তু এই 10 কিলোমিটার পুরোটা নিয়ে একটা স্পেসিফিক আইডিয়া প্রকাশ হচ্ছে, ওই বিভাগ হবে এখানে। একই জিনিস দেখো 50,000 রুপিস, এটা কখনো সিঙ্গুলার হতে পারে? প্লুরাল, কিন্তু এই যে আইডিয়াটা বোঝাচ্ছে একটা লার্জ সাম, তাই না, একটা বড় অ্যামাউন্ট, একটা বড় টাকা। ওই যখনই বললাম একটা ডেফিনিট বা তোমার ধরো স্পেসিফিক কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, একটা স্পেসিফাই করে দিচ্ছে, তখনই কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। আচ্ছা, অনলাইনে যারা রয়েছো, চন্দনা দেখছি আমি, আর একটা আছে করিশ্মা, তাই না? আচ্ছা, চন্দনা আমার আগের ক্লাসটা ছিলে, করেছো তুমি? চন্দনা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তোমার খাতায় আছে ওগুলোর মধ্যে মানে আগে মধ্যে আজকে নেটওয়ার্কে কিছু বোঝা যাচ্ছে না স্যার, একবার বলুন। আমি আজকে করালাম কারেকশনে, প্রথম ক্লাসে ওর মধ্যে কি আজকে রিপিটেশন? না না না, আগের দিনের থেকে আজকে ওগুলো হচ্ছে। আজকে রিপিটেশন। আচ্ছা, এবার আমি দেব বা এক্সারসাইজ দেব। স্বদেশদাকে তোমরা বলবে যে আমার প্রথম ক্লাসের ভিডিওটা দিতে, আর প্রথম ক্লাসে ওইরকম আমি 4-5টা করিয়েছি, আর আজকে এইরকম ওইরকম 5-7টা বোধহয় করালাম, তাই না? তাহলে টোটাল সবগুলো তোমরা বাড়িতে পড়ো, বুঝতে পেরেছো? বাড়িতে পড়ার পরে পরের দিন এইগুলোই তোমাদের হোমওয়ার্ক। তাহলে ভিডিওটা কালেক্ট করে নিও, সেখান থেকে ওটা দেখে সেটাও খাতায় লিখে নিও, এই 5টা আর এই যে 6টা-7টা রয়েছে, এই সবগুলো নিয়ে তোমরা বাড়িতে একটু পড়ে এসো। এই দুটো মিলিয়েই কালেকশনের উপর হোল ক্লাস, বুঝতে পেরেছো? আমার এর আগে আর একটাই হয়েছে, বেশি ক্লাস আমার নাই, এর আগে একটা হয়েছে। ওই এক ক্লাসের ভিডিওটা আর এই আজকে যেগুলো করালাম সেগুলো দুটোকে কম্বাইন করবে একটা জায়গায়, পরে সবগুলো একবার দেখে আমি পরের দিন ক্লাসে হয়তো ঠিক করতে বা যদি তাদের সঙ্গে কথা বলে যদি মনে হয় আমি তাহলে পরের দিন আমি নতুন কিছু বলছি, আমি তাদের সঙ্গে কথা বলে ঠিক আছে। হ্যাঁ,